16ই ডিসেম্বর 1971 সাল ইন্ডিয়ান আর্মি ঢাকা শহরকে চারদিক দিয়ে ঘিরে নেয়। মাইকে অ্যানাউন্স করা হয়, পুট ডাউন ইয়োর গানস অ্যান্ড সারেন্ডার টু আস, মানে বন্দুক নিচে ফেলে আমাদের কাছে আত্মসমর্পণ করে দাও। কিন্তু কে ছিল এই ঢাকাতে? এখানে ছিল 93,000 পাকিস্তানি সৈন্য, যারা ইন্ডিয়ান আর্মির থেকে জীবন বাঁচিয়ে সেখানে লুকিয়ে থাকে, কারণ তখন চলছিল 1971 সালের ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। তাহলে চলো আজকের ভিডিওতে জানা যাক যে ইন্ডিয়ান আর্মি ঢাকাতে কেন লুকিয়েছিল, কার জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল এবং কিভাবে যুদ্ধের শেষে একটা নতুন দেশের জন্ম হয়। How India and Mukti Bahini fought side by side. 1947 সালে স্বাধীনতার পরে পাকিস্তান দুভাগে ভাগ হয়ে যায়, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান, যাদের মধ্যে প্রায় 2200 কিলোমিটারের দূরত্ব ছিল। দুটো দেশের নাম এক ছিল ঠিকই, কিন্তু দুজনের ভাষার অনেক তফাৎ ছিল। একদিকে ওয়েস্ট পাকিস্তানে মানুষ উর্দু, পাঞ্জাবি এবং সিন্ধি ভাষা বলতো, অন্যদিকে ইস্ট পাকিস্তানের মেন ভাষা ছিল বাংলা। এই জিনিসটা মোহাম্মদ আলী জিন্নার পছন্দ হয় না, কারণ তিনি মনে করতেন যে দুটো দেশকে একসাথে থাকতে হলে তাদের ভাষা এক হওয়া দরকার। যার কারণে তিনি উর্দুকে দুটো দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানানোর সিদ্ধান্ত নেয় এবং এখান থেকে শুরু হয় আসল বিক্ষোভ। রাস্তায় রাস্তায় আন্দোলন শুরু হয়, পুলিশের সাথে মানুষের মারামারি হয় এবং 1971 সাল আসতে আসতে এটা অনেক বড় ইস্যু হয়ে গেছিল। তখন পাকিস্তান অপারেশন সার্চ লাইট লঞ্চ করে, যেটা ইস্ট পাকিস্তানিদের জীবন পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। 25শে মার্চ 1971 সালের রাতে পাকিস্তানি আর্মি ইস্ট পাকিস্তানে ঢুকে সবার ওপর গুলি চালায়। এই ঘটনায় প্রায় 30 লক্ষ মানুষকে মারা হয় এবং কয়েক লক্ষ মেয়েদের রেপ করা হয়। এটার সোজা এফেক্ট পড়ে ভারতের ওপর, কারণ প্রায় 1 কোটি বাংলাদেশি রেফিউজি নিজের জীবন বাঁচিয়ে ভারতে চলে আসে। এতক্ষণে ইস্ট পাকিস্তানের নাম পাল্টে হয়ে যায় বাংলাদেশ এবং সেখানের মানুষরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চায়। তখন ইন্দিরা গান্ধী ভাবে যে এখানে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করানো যাক। 28শে এপ্রিলে ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান আর্মি চিফ মানিক শাহকে এই যুদ্ধের কথা বলে, কিন্তু স্যাম মানিক শাহ সেটাকে সোজা না করে দেয়, কারণ ওনার কথা ছিল ইন্ডিয়ান আর্মি এত তাড়াতাড়ি যুদ্ধের জন্য তৈরি হতে পারবে না, তাই এটার জন্য অনেক সময় লাগবে। এছাড়াও ইউএসএ আর চায়না সেই সময় পাকিস্তানের সাথে ছিল, তাই ইন্ডিয়া কোনো বড় দেশের সাপোর্ট ছাড়া এই যুদ্ধ কোনোভাবেই লড়তে পারতো না। এর মধ্যেই পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধের প্ল্যান জেনে যায় এবং 3 ডিসেম্বরে অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে। এই অপারেশনে পাকিস্তানি এয়ারফোর্স অমৃতসর, আগ্রা এবং যোধপুর সমেত ইন্ডিয়ার মোট 13টা জায়গায় এয়ার অ্যাটাক করে। পাকিস্তান জানতো যে ইন্ডিয়া বাংলাদেশে নিজেদের আর্মি ঢোকাবে, ওই জন্য তারা ইন্ডিয়ার ওয়েস্ট সাইডে অ্যাটাক করে, যাতে ইন্ডিয়া বাংলাদেশে নিজেদের আর্মি না পাঠিয়ে সেটাকে পুরোপুরি ওয়েস্ট সাইডে পাঠায়। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের চিন্তাধারার থেকে অনেক এগিয়ে ছিল। ইন্ডিয়ান আর্মি দুভাগে ভাগ হয়ে যায়। তাদের প্ল্যান ছিল ওয়েস্ট সাইডে ডিফেন্সিভভাবে যুদ্ধ করার এবং ইস্ট সাইডে গ্রাউন্ড দিয়ে অ্যাটাকিংভাবে নিজেদের আর্মি ঢোকানোর। যুদ্ধ শুরু হওয়ার পরেই পাকিস্তান ইউএসের কাছে সাহায্য চায় এবং আমেরিকা আর ব্রিটেন সাউথ এশিয়া থেকে ইন্ডিয়ার ওপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে। তখনই এখানে এন্ট্রি হয় রাশিয়ার, কারণ ইন্ডিয়া আর রাশিয়া কিছু মাস আগেই ইন্ডো সোভিয়েত ট্রিটি সাইন করে নিয়েছিল, যার মানে ছিল দুটো দেশের মধ্যে কারোর ওপর অ্যাটাক হলে অন্য দেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। রাশিয়ান জাহাজ দুদিক দিয়ে কাউন্টার করে এবং বাধ্য হয়ে ইউএসএ আর ব্রিটেনকে পিছনে সরতে হয়। অন্যদিকে 14ই ডিসেম্বর আসতে আসতে ইন্ডিয়া ঢাকাকে চারদিক দিয়ে ঘিরে নেয়। 16ই ডিসেম্বরে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মাইকে অ্যানাউন্স করা হয়, পুট ডাউন ইয়োর গানস অ্যান্ড সারেন্ডার টু আস, এবং ফাইনালি পাকিস্তানের 93,000 সৈন্য ভারতের কাছে সারেন্ডার করে দেয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে বড় সারেন্ডার ছিল। সেই দিনেই সারেন্ডার সেরেমনি রাখা হয় এবং পাকিস্তানের কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াসি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে সিগনেচার করে। এর সাথে সাথে ইস্ট পাকিস্তানে পাকিস্তানি শাসন শেষ হয়ে যায় এবং সেখানে একটা নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।